যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী ছিলাম এবং বিভিন্ন সময় দলের দায়িত্ব পালন করেছি, আমার উপরে এই অত্যাচারটা একদম নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। আমি প্রায় 7, 8, 9 বারের মতো জেল খেটেছি দীর্ঘ 15 বছরের মাথায়। যদি রাজনীতি করে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অনেক বড় অপরাধী। আমার সমস্ত নির্যাতন, সমস্ত কষ্ট আমি আমার নেত্রীকে দেখে ভুলে গেছি। প্রায় 20 থেকে 25 জন, সবাই হাতে ডাবল অস্ত্র, এই অস্ত্র দিয়ে একেবারে পায়ে গুলি করা হয়েছে। আমি এই যন্ত্রণাটা, এই জিনিসটা আমি ফেস করছি। 3টা গুলি করছে পায়ে। আমাকে ধরেন যে লোকাল অ্যানেস্থেশিয়া ছাড়া এই গুলিটা বের করার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, সাবেক ভিপি তুলারাম কলেজ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাশকুল ইসলাম রাজীব। আমরা শুনবো এই দীর্ঘ 15 বছর কেমন ছিল তার সাথে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? আসলে ব্যস্ততা, যেহেতু রাজনৈতিক কর্মী, সবসময় মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, সেটা নিয়ে রাজনীতিতে আসা। সো সবসময় মানুষকে নিয়ে আছি এবং যেহেতু দলের দায়িত্বশীল জায়গায় আছি, সেখান থেকে দলকে সুসংগঠিত করার জন্য এই কাজ করে যাচ্ছি। 36শে জুলাই, 5ই আগস্ট, এই যে 36 দিনের আন্দোলনের পরে ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ বাংলাদেশ পেয়েছে, আপনার এই অনুভূতিটা? সবচেয়ে বড় বিষয় হলো যে স্বৈরাচার মুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের যে মনের আকাঙ্ক্ষা, এটি সুস্থ পরিবেশে মন খুলে কথা বলা, মন খুলে তার আবেগ অনুভূতি প্রকাশ করার যে স্বপ্ন, দীর্ঘদিন ধরে মানুষ যেটা থেকে বঞ্চিত হয়েছিল, সেটা পূরণের সময় এসেছে। মানুষ এখন মন খুলে কথা বলতে পারে। মানুষ মন খুলে তাদের যে মনোবাসনা, যেটা আগামী দিনে বাংলাদেশকে যেরকম দেখতে চায়, সেই রকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটা বিনির্মাণ হবে। সেই প্রত্যাশায় বাংলাদেশের মানুষ নতুন যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের আমিও একজন অংশীদার। তো আমার এটা ভেবেই অনেক অনুভূতিটা আমার কাছে এরকম যে বাংলাদেশে আমাদের মতো প্রায় লাখো কোটি মানুষের, ম্যাক্সিমাম বাংলাদেশের প্রায় আমি যদি বলি সেটা পার্সেন্টেজ হিসাব করে প্রায় 90% মানুষের মনের প্রত্যাশা যখন এক জায়গা হয়, তখন সেই অনুভূতিটা আসলে ভাষায়ও প্রকাশ করা যায় না। সেই রকম একটা সুখানুভূতি আসলে উপভোগ করছে এখন। দীর্ঘ 15 বছর আপনি যেহেতু দীর্ঘ অনেক সময় ধরে রাজনীতিতে আছেন, তো এই 15 বছর শেখ হাসিনার একটা শাসনামল এদেশের মানুষ পার করেছে। আমি জানতে চাচ্ছিলাম যে জনাব রাজীব সাহেব, আপনার এই 15 বছর কেমন ছিল? আমাদের যে বিষয়টা, এই 15 বছর কেমন কেটেছে, এটা আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপরেও কিছু কিছু বলা এরকম যে একজন সাধারণ নাগরিক হিসেবে যে অধিকারটা মানুষ তার একটি স্বাধীন দেশে প্রয়োগ করবে, সেই অধিকার প্রয়োগের থেকে আমরা বঞ্চিত ছিলাম। এটা আমি না, শুধু আমার মতো লক্ষ কোটি মানুষ, এদেশের মানুষ এই সেম বঞ্চিত হয়েছে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে যে আমার যে অধিকার, সেই অধিকারটুকু আমরা সম্পূর্ণভাবে আমরা যে প্রয়োগ করব, সেই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে ছিল না, এটা সবাই জানে। আসলে অত্যাচার নির্যাতনের মাত্রাটা এরকম ছিল যে আপনার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। সবচেয়ে বড় কথা যে আমরা যে আগের এই 2008 আগে যে আমরা রাজনৈতিক পরিস্থিতিটা দেখেছি, সেখানে ছিল যে এক ধরনের যে আপনার রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে একটা ক্লেশ, তাদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ছিল। কিন্তু রাষ্ট্রীয় যে সমস্ত বাহিনী ছিল, যেগুলি সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করবে, যাদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের দ্বারা যখন হামলা, মামলা এবং গুমের শিকার হতে হয়েছে, সেটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল।
এটা যারা যে সময়ে এই এই বিষয়গুলি ফেস করছে তারা বুঝতে হবে, তাদের পরিবার জানবে যে এগুলি কত মানে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল এক একজন নেতাকর্মীর উপরে। তো যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী ছিলাম এবং বিভিন্ন সময় দলের দায়িত্ব পালন করেছি, আমার উপরে এই অত্যাচারটা একদম নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। যখনই কোনো আন্দোলন সংগ্রাম রাজনৈতিক কর্মসূচি হয়েছে তখনই আমাদের উপরে সেই অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আমি প্রায় 7, 8, 9 বারের মতো জেল খেটেছি এই দীর্ঘ 15 বছরের মাথায়। অসংখ্য মামলা, প্রায় 67টা মামলার আসামি হয়েছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি করাই অপরাধ, এই হিসাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে। যদিও একটি গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আমাদের সবার আছে, কিন্তু আমাদেরকে শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং আরও দু একটি রাজনৈতিক দল আছে, তাদের উপরে বিষয়টা এরকম ছিল রাজনীতি করা মানে সবচেয়ে বড় অপরাধ। অর্থাৎ এই অপরাধ, সবচেয়ে বড় অপরাধের অপরাধী ছিলাম আমরা। আমি যখন এই আন্দোলন সংগ্রামে ছিলাম তখন অনেক সময় দেখা যেত যে অনেকের পরিস্থিতির কারণে আত্মগোপনে যাওয়া, নিজেকে একটু আড়াল করে রাখা, সেটা আমি অন্তত রাজীব কখনো করি নাই। এই কারণে করি নাই, আমি আমার এই জিনিসটা শিখেছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে। শত প্রতিকূল পরিস্থিতিতে, শত ঝামেলা সত্য উনি কখনো আপোষ করেন নাই, কখনো পলায়ন করেন নাই। উনি ওনার নিজের জায়গায় সবসময় অটল ছিলেন, আমরাও সবসময় অটল, যার ফলে অনেকবার জেল খেটতে হয়েছে। ইচ্ছা করলে একটু পালিয়ে থাকা যেত। আমার কাছে মনে হয়েছে যদি রাজনীতি করে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অনেক বড় অপরাধী, যদি রাজনীতি করা অপরাধ হয়ে থাকে। এছাড়া আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আমি পালায় থাকবো কেন? আমি একজন রাজনৈতিক কর্মী, আমি কখনো পালাইতে পারি না। মানে 15 বছর আপনি নারায়ণগঞ্জেই ছিলেন? আমি নারায়ণগঞ্জে ছিলাম। আমি অ্যারেস্ট হয়েছি বারবার। আমি কখনো পলাতক জীবনটা, যে মানুষ কিছু হইলে একটা রাজকারণ পরিস্থিতিটা এরকম ছিল যে কিছু হলেই আপনার কোনো কারণ ছাড়া আপনাকে অ্যারেস্ট করা হতো। আমি বারবার অ্যারেস্ট হয়েছি, কিন্তু আবার ভিতরে যে কাজটা করেছে, আমি একজন রাজনৈতিক দলের কর্মী এবং আমি রাজনৈতিক বিভিন্ন দায়িত্বশীল জায়গায় থেকে নেতৃত্ব দিয়েছি। নেতা কখনো পালাইতে পারে না, এটা আমার ভিতরে একটা অনুভূতি। আমি কখনো এটা পালাইতে পারি নাই, আমি এটা পালনের চেষ্টাও করি নাই। হ্যাঁ, যখন আমার আইনগতভাবে কোনো ওয়ারেন্ট, কারণ আমাদেরকে বিনা ওয়ারেন্টে কারণ আমি এটা আমার মধ্যে উপলব্ধি ছিল, রাষ্ট্র যদি চায় যে আপনাকে অ্যারেস্ট করবে তাহলে আপনি পালায় বেশি দিন থাকতে পারবেন না। তো সবে এই উপলব্ধে পালায় থাকবো কেন? বীরের মতো থাকার চেষ্টা করেছি, ফেস করেছি, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি। কত এটা 2013 বা 14 দিকে হয়তো বা আমাদের দুইটা কর্মীকে চলো আপনার ফতুল্লা থানা দিকে স্টেডিয়ামে দিকে পেট্রোল বোম নিয়ে নাকি ধরা পড়েছে। তো ধরা পড়েছে, ঠিক আছে, ভালো কথা, ধরা পড়েছে। তা আমি তখন আমাদের নামের মামলার ওয়ারেন্ট ছিল, তো আমি প্রায় 7-8 দিন যাবৎ বাইরে, মানে বাসায় থাকা হয় না। আবার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ওই সময়টাই আবার যেমন প্রায় 8-9 দিন আবার বাসার বাইরে থাকতে হয়েছে। তখন বলেছে আমার নামে ওয়ারেন্ট আছে, আমার এটা অন্যায় না, আমাকে ধরতে পারে না, তার ন্যায়ের মধ্যেই পড়বে। তো এই জন্য একটু বাইরে ছিলাম। তো আবার ছেলেটা, ছোট ছেলে, 2 বছরের ছেলে, তো অসুস্থ, ওর জন্য আমি দেখা করতে আসছি। তো আমি রাত্রে প্রায় 11টা, 11:30 সময় বাসায় ঢুকছি। তো ঢুকার পরে আমি নিউজে দেখতে পারলাম আমাদের 2টা ছাত্রদলের কর্মী নাকি পেট্রোল বোমা দিয়ে ধরা পড়ছে। যাই হোক, আমি নিউজে দেখার পরও আমি আর এটার ব্যাপারে এত গুরুত্ব দিলাম না এই কারণে যে এইগুলোটা আমি জানি না, আমি কনসার্ন নাই ব্যাপারে কে কী করেছে। কারণ আমাদের নেতা সবসময় বলেছেন, এই কথাটা বলা অনেক প্রয়োজন, কারণ একসময় আমাদের উপরে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, এখনও হচ্ছে, এটা বিএনপির উপরে সবসময় দেওয়ার চেষ্টা করছে। যে আমরা কখনোই, আমাদের নেতা যখন আমি ছাত্র দলের কনভেনার ছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি আমাকে বলেছেন, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমার এটা ইমানি দায়িত্ব বলাটা, উনি আমাকে বলেছেন যে রাজীব, কিভাবে আন্দোলন করতে হবে এটা আমার চেয়ে তোমরা বেশি ভালো জানো, কারণ তোমার রাজপথের কর্মী, অর্থাৎ তোমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবা, কিন্তু মনে রাখবা কোনো অবস্থাতেই যাতে কোনো সাধারণ মানুষ, কোনো জানমালের কোনো কিছু যাতে ক্ষতি না হয়। মিছিল মিটিং করবা, এটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো ধরনের কিছু যাতে জাতীয়তাবাদী দলের কোনো কর্মী না করে, সেটা খেয়াল রাখো, তোমার দায়িত্ব। অথবা আমরা জানি যে আমাদের প্রতি নির্দেশনাটা কী ছিল, কিন্তু এক ধরনের মানুষ, এই সরকারি নিজস্বরা, তারা প্রশাসনকে ব্যবহার করে অনেক অপকর্ম ঘটিয়েছে, অনেক বোমাবাজি করেছে, যেটা বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই রকমই একটি ঘটনা ওই সময় ফতুল্লা ঘটনার পরে, তো
শুয়ে আছি। তো ওদেরকে ধরার পর ওরা যে ওর বলছে হয়তো বা যে আবার কথা বলছে যে ছাত্র দলের আহ্বায়ক, তো আবার রাত্র প্রায় 3টার সময় এসে বাসায় ঘেরাও করে পুলিশ ধরছে। তো আমি তো ঘুমায় আছি, আমার ঘুমের মধ্যে ঢুকছে। তো সবচেয়ে বড় কথা হলো রুমের মধ্যে ঢুকার পরে এমন তাদের আচরণ যে তৎকালীন যে ওসি ছিল, এএসপি ছিল, তারা এসে একজন আমার মুখের মধ্যে পিস্তল একদম পুরো হা করে পিস্তল ভিতরে দিছে, পেছনেও পিস্তল, যা তা ব্যবহার। তাহলে আবার বাচ্চাটা 2 বছরের ছেলে, মেয়েটা প্রায় 7 বছর 8 বছর 7 বছরের, ও তো কান্নাকাটি, মানে একদম বেডরুমে ঢুকে এরকম করতেছে, এই টালা হেসরা দিয়ে পিস্তল ধরে আছে, মানে রিভলভার মুখের মধ্যে, একদম মুখে, আমার একজন মুখের মধ্যে, একজন ঘাড়ে, একদম পিছন দিয়া দিয়া ধাক্কাইতেছে, কোথায় অস্ত্র রাখছিস, কি রাখছিস, আমি আর কি বলেন কিসের অস্ত্র কিসের। তো আবার বাচ্চাগুলি যে মানে ভয়ে আতঙ্কে চিৎকার করে কান্না করতেছে, কিন্তু আমি আসলে ওই সময় মানে আমার ওই যে বললাম যে আমার ওই সময়গুলি তো আমার ইমানি শক্তিটা অনেক প্রখর ছিল, যে আমি তো কোনো অন্যায় করি না। তো ওরা আমাকে মানে এমনভাবে ট্রিট করতেছিল যে আমি মানে এটা বাইরে হিসাব বুঝছি যে আমি কত বড় আসামিকে তারা ধরছে, এটা পরে বললে বুঝবেন। তো আমাকে ধরতেছে, তাই বলছি যে এমন করতেছে কেন, এই বোবাবাজি করো, এটা করো, গালি গালাজ করতেছে। তো যাই হোক পরে তা আমি যাইতে হবে, বাধ্যতামূলক আসছে, ধরা পড়ছে। এমনি তো তখন মানে পুরস্কার ঘোষিত এরকম একটা বিষয় ছিল যে আমাকে আরেকজন কাউন্সিলর ছিল তখন, এই দুইজন করবে পুরস্কার ঘোষিত যে আমাদের কারণ যাই হইতেছে বলে করতেছে, আমরা করতেছি। এটা আমাদের নেতা তো সম্পূর্ণ নির্দেশনা ছিল যে মিছিল মিটিং করবা, প্রতিবাদ করবা, কিন্তু এমন কিছু করা যাবে না জানমালের ক্ষতি, মানুষের ক্ষতি। কিন্তু প্রশাসন নিজে এটা করে, এজেন্সির মাধ্যমে করে, এটা আমরা সবাই জানি, এখন এটা প্রতিষ্ঠিত সত্য, এটা সবাই জানে। তো ওগুলি করার পরে আমরা করতেছি, তো আমাদের পুরস্কার ঘোষিত এরকম আসামি আর কি, এরকমভাবে তো আমাদেরকে তৎকালীন সবাই পরিচিত করা হয়েছে। তো যাই হোক ধরা পড়ে, তো আমি তুই তাই করে একদম খুব বাজে ব্যাপার। তা আমি প্রথমে আমার খেয়াল নাই, খেয়াল বসে বসে, তো আমার পিস্তল মুখের মধ্যে জোর দিয়ে রাখছে, তা আমি পিস্তলে সরাই ফেলছে চাপা চাপা, আমি আলমারির কাবার্ড খুলছি যে আমি শার্ট পরে তো যেতে হবে। তো ওনারা ভাবতেছে যে আমি অনেক বড় অপরাধী, কিন্তু আমার তো ফিলিংসটা এইরকম যে আমি কোনো অন্যায় করি নাই, আমি রাজনীতি করি অত কিছুটা। কিন্তু পিছনে আমি আবার বাচ্চাদের দিকে তাকিয়ে দিয়েছিলাম, কারণ মনটা দুর্বল হয়ে যাওয়া, একটা খুব শক্ত মনোভাব দিয়ে আমি বসে আছি, দাঁড়ায় আছি। তা আমি খুলে আমি শার্ট বাছাই করতেছি, কোট শার্ট পরে বেরোবো, মনস্তাত্ত্বিক লড়াই আর কি। ওনারা আবার একজন পিছনে পিস্তল, একজন এখানে ঘাড়ে পিস্তল, সামনের পিস্তলটা শুধু আমি সরাইছি, সরান সরাই আমি শার্ট টাট পরে বেরোইছি। তো বেরোয়ার পরে আমি তো জানি না কেন ধরতেছে, তো বেরোনোর পরে দেখলাম ওই যেই দুইজনকে ধরছে ওই দুজনকে নিয়ে আসছে, তুই তাই করে কথা বলতেছে। তো নিছে, এরপরে হ্যান্ডকাপ নাই, দড়ি টুদি দিয়ে বাইদা নিছে। আবার চিন্তা করলাম এই দড়ি দিয়ে বাইদা লয়ে যেতে হয়। আচ্ছা যাই হোক, সিঁড়ি দিয়া দেখলাম যে দুইজন, ওদের খুব মারছে টারছে। তো তুই তাই করে বলতেছে, তো হাতটা আসতে আমার আম্মার সাথে সাথে আসতেছে, কান্নাকাটি করতেছে ইয়াটিয়া করার জন্য। তাও বলতেছে যে কাউকে বলতে হবে কিনা, আত্মীয় স্বজন আছে। আমি খবরদার কোনো আত্মীয় স্বজন, স্বাভাবিকভাবে অন্য কাউকে জড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই, কাউকে জানানো হবে না, কোনো কিছু করার দরকার। হাতটা জ্বর বলছে, ফোনের কথা বলতেছে, আম্মা বলতেছে কাউকে ওদের জানাই, আমি সেটা খবরদার কাউকে জানাবে না। তবে তোমার ফোন কই ওই সে ফোন যে বাসায় আছে, আবার ফোন। আমার এই হাঁটা এবং আমার যে ইমানি শক্তির কারণে ওই তুই থেকে ওই মাঝখানের সময় এসে আমাকে বলতেছে, এই তোমার ফোন কই। এসপি এতক্ষণ তুইটাই ছিল, এটা তুমিতে চলে আসছে। তো তুমিতে চলে আসার পর বলছে, এই তোমার ফোন কই, বাসায় ফোন নিয়ে আসো, এই ফোন নিয়ে আসো, কথা হয়েছে। হ্যাঁ কথা হয়েছে, এই ছেলের সাথে আমার কথা হয়েছে। সকালবেলা ফোন দিছে, ভাইয়া কেমন আছে, আমি ভালো আছি, তুমি কই, আমি ঢাকায়, ঢাকায় থাকো, কোনো প্রয়োজন নেই আসা। সন্ধ্যার সময় আসবে, কেন আসবা, কোনো কারণ নাই, কর্মসূচি না, তুমি আসবা কেন। আমার যা কথা হয়েছে আমি সেটাই বলছি, কারণ আমার ভিতরে তো কোনো ভয় নাই, আমি এটা জানি না কি হয়েছে না হয়েছে। তো উনি তুমি করে বলছে, তো তুমি করে বলে এরপর মায়ের মন, মা কান্নাকাটি করতেছে। আর এরকম খানি বাইরে আইসা দেখলাম যে আমি বাসার ভিতরে ঢুকছে 10-15 জন, বাইরে আইসা দেখে আরও 20-25 জন, মানে প্রায় 30 থেকে 40 জন বাইরে। তো ভালো কথা, তো ইয়ার থেকে আইসা তাই আমি বারবার আম্মাকে না করছি। তখন আমি আম্মাকে বলছি, দেখেন আম্মা, আমি ছাত্রদল করি, রাজনীতি করি, রাজনীতি করার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অনেক বড় অপরাধী, নাইলে আমি কোনো অপরাধ করি নাই। এটা আপনিও জানেন, আমিও জানি, আল্লাহও জানে, এবং ওনারাও জানে আমি করি নাই। কিন্তু পুলিশ প্রশাসন তাদের কাজ করতেছে, অন্যায় করছে, এটা তাদের ব্যাপার। ওনারা আমার অনেক বড় অপরাধী ভাবুক, তারা আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করি নাই। অর্থাৎ আপনি যদি এরকম কান্নাকাটি করেন তাহলে আমার মনটা দুর্বল হয়ে যায়। মা আমাকে মনটা, কারণ আমি বাবা আমার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই, স্বাভাবিক কারণে ওনার অনেক দুর্বলতা আমার প্রতি।
ওইটা কি ওই সময় গ্রেফতারটা কি প্রথম না আর 2-3 বার এর আগে? 2-3 বারের পরে, মানে এটা একটু ভয়ঙ্কর ছিল। তখন হইলো যে আপনার পেট্রোল বোম পাইলে সাথে পাইলে গুলি করে দেওয়ার নির্দেশ, এইরকম বা ক্রস ফায়ার দেওয়ার একটা টেন্ডেন্সি চলতেছে। তো স্বাভাবিক কারণে ফ্যামিলি থেকে সে আতঙ্ক ভাবটা ছিল। তা আমি যখন আম্মাকে এই কথাটা বললাম যে আপনি আমাকে দুর্বল করেন, আপনার কান্নাকাটি দেখলে আমার দুর্বল হয়ে যায়, তো ওনারা তো আমার সাথেই, ওসি এসপি ওনারা সাথেই। তো আমি যখন আমার মেইন রোডে আসলাম, মেইন রোডে আইসা দেখি প্রায় 10টা গাড়ি। ওই যে আমরা আগে জঙ্গি ধরতে গেলে যেরকম আছে না, যে গরম পানির বড় গাড়ি, লরি টরি ট্যাঙ্ক এই সব নিয়ে, মানে বিরাট আসামি ধরছে এরকমটাও, যাই 10টা গাড়ি, ট্রাক। আমি দেখে হাসতে হাসতে কি কারে ধরতে কি নিয়ে আসছে। তো উনি যখন আমাকে গাড়িতে ওঠাবে তখন এসপি সাহেব ওনারে বসতে দাও। আমার এই বাসার থেকে শুরু করছে তুই বলে, রাস্তার মাঝখানে এসে বলছে তুমি, আর গাড়িতে ওঠার সময় বলতেছে যে ওনাকে বসতে দাও, মানে রেসপেক্ট করতেছে। আসছে। এটা আমি যে কেন বললাম এই কথাগুলি বলার কারণ হলো কনফিডেন্স, আমি ইমানি শক্তি, কারণ আমি অন্যায় করি নাই। তো উনি গাড়িতে দিল, থানার ভিতরে এর মধ্যে ক্রস ফায়ার দিয়ে দিবে, এটা সেটা, ফ্যামিলির লোকজন তো দৌড়াদৌড়ি, যে যার মতো করছে। তো পরবর্তীতে যাওয়ার পরে থানায় নেওয়ার পরে ওই দুইজনকে, আর ওদেরকে যে দুইজনটা ধরছে ওদের মানে একটু করেই বসাইছে, আমাকে নিয়ে গেছে। তো নিয়ে বলতেছে যে আপনারা এরকম বাসায় যেই ব্যবহারটা করছে থানায় এসে পুরো চেঞ্জ এইটুকু সময়ের মধ্যে। তো নিয়ে সবাই বলতেছে যে আপনারা বোমাবাজি করেন এটা সেটা। আমি ওনাকে বলছি তাহলে আপনি শিক্ষিত মানুষ, আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে অ্যারেস্ট করছেন কয়টার সময়? 3টার সময় বাসার থেকে আপনি অ্যারেস্ট করছেন। তাহলে যারা আপনার যাদের কথায় আপনি আমাকে ধরতে আসলে তাদের অ্যারেস্ট করছেন কয়টা? 10:30টার সময়। আমি 11:30টার সময় আমি এটা নিউজে দেখছি যে 2টা ছেলে গ্রেফতার হয়েছে পেট্রোল বোম দিয়ে, ওদেরকেও ফাঁসায় দেওয়া হয়েছে, পেট্রোল বোমা দিয়ে আপনি ধরছেন। তা আপনাকে আমি জেলা ছাত্র দলের আহ্বায়ক, আপনাকে আবার এত বোকা মনে হয় যেই ছেলেটাকে আমি বোম দিছি মারতে, ওরা পুলিশের কাছে ধরা পড়ছে, আর আমি এইসব বাসায় নাক ডেকে ঘুমাবো, আমার কি এত বোকা মনে হয়? আপনি শিক্ষিত মানুষ, এবার আপনি বুঝে নেন আমি অপরাধী কি অপরাধী না। তো এটা বলার পরে ওনারা, আর সত্যি কথা, ওনারা একটা প্রশ্নও করে দেয়, ঠিক আছে আপনি। আমার সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল তখন আমি ওই অ্যারেস্টের সময়, যে পেট্রোল বোমার যে ঘটনাটা বললাম, এইটার সময় রাত্র করে নিয়েছে, তো রাত্র 2টা-3টার সময়। তারপরে বিভিন্ন পেছনে যে এসআই এরা যায় সাবধান করে ফেলে, ওই মাঠে নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, মানে ফ্যামিলিতে যত আতঙ্ক দেওয়া যায় আর কি, এগুলি দিছে। বাচ্চারা খুব মানে ভয়াবহ কষ্ট পাইছে, মানে ওদের দিকে তাকাইতে পারি না, আমি তাকাই নাই। এবং সত্যি কথা যে এই প্রথম তখন আমি যখন আমি বের হয়ে আসছি তখন আমি পিছনের দিকে তাকাই নাই, যে ওদের দিকে তাকাইলে তখন আর এটা ঠিক থাকা যাবে না। এই পরবর্তীতে 5 যে দেশটির বেগম খালেদা জিয়ার অ্যারেস্টের 2 দিন আগেও আমরা অ্যারেস্ট হলাম। তখনও পলাতক, বাসায় আসছি ভাত খাইতে নিছি, এরকম ভাতের নলা মুখে দিছি, এরকম সময় এসে ধরছে, ধরা সাথে সাথে নিয়ে গেছে। ওইটাও দিয়ে এরকম ইন্টারভিউ, কি জানেন, এটা করেন সেটা করেন। আমি বলছি ভাই আপনি যা জানেন আমিও তা জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কি পরিকল্পনা করতেছে সেটা তো আমার জানার কথা না। আমি যে পর্যায়ের কর্মী, এই পর্যায়ে তো আমার সাথে আলাপ আলোচনা করবো না। আপনি যা জানেন তাই আমিও জানি, আপনি টিভিতে দেখেন যে এই ঘোষণা আসছে, আমি এটা জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। তো ওনারা আমার সাথে পারে নাই। আমি কথা হলো যে আমার সবসময় এটা, একসময় আমাদের মধ্যেও ভয়টা কাজ করতো যে পুলিশ, আর্মি, বিডিআর, তখন ওই যে বললাম যে ইমানি শক্তিটা যখন এটা বুঝতে পারছি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, অতএব আমার যদি কোনো কিছু কপালে থাকে সেটা ঘটবেই। তো তবে এই জন্য ভয় পাইতে হলে তো বহু কিছু ভয় পাইতে হবে। আওয়ামী লীগের ক্যাডার ভয় পাইতে হবে, পুলিশ, ডিবি তো একটা আতঙ্কের নাম ছিল, র্যাব ছিল, তারপরে বিজিবি ছিল, আর্মি নালে একটু দূরেই ছিল, সব তো ভয়ঙ্কর জিনিসই। তৎকালীন তো তাতে কোনো আইন ছিল না, আইনের কোনো সঠিক প্রয়োগ ছিল না। তাতে ভয় পাইতে হলে সবাইই ভয় পাইতে হবে, কারণ প্রতিদিনই মরতে হইব, প্রতিদিন ভয় নিয়ে তো বাঁচা যায় না। তাই ভয়ই পাই না, যা হওয়ার হবে। আমার দায়িত্ব হলো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নেতার যে আদর্শ, কোনো রকমের অন্যায় কাজ করা যাবে না, কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং কোনো জানমাল মানুষের ক্ষতি হয় এরকম কোনো সংগ্রামে নিজে থেকে নিয়োজিত করা যাবে না। এইটার ব্যাপারে আমি সবসময় কমিটেড ছিলাম যে আমি এই ধরনের কোনো কাজে আমার দ্বারা হবে না, আমি কোনোদিন এই কাজ করি না। তবে আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আওয়ামী লীগের কথা আসছে, সেই ক্ষেত্রে এখন একটু বলতে চাই যে আওয়ামী লীগ পুলিশের নির্যাতনের শিকার তো হয়েছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যুবলীগ এদের নির্যাতনের শিকার। শোনেন, আমি প্রায় 20 থেকে 25 জন, সবাই হাতে ডাবল অস্ত্র, এই অস্ত্র দিয়ে একেবারে পায়ে গুলি করা হয়েছে। আমি এই যন্ত্রণাটা, এই জিনিসটা আমি ফেস করছি। 3টা গুলি করছে পায়ে, 99 হরতালের পিকেটিংয়ের সময়।
তো আমি তো সেই জিনিসটা দেখে বড় হয়েছি, আমি এটা ফেস করছি। এবং সবচেয়ে বড় কথা, গুলি খাওয়ার পরে আমি চিকিৎসা করাইতে পারি না। আমি যে ক্লিনিকে আমাকে নিয়ে আসছে, ক্লিনিকের ডাক্তারদেরকে বলা হয়েছিল কোনো চিকিৎসা করা যাবে না। গুলি আপনি যারা খাইছে তারা জানে যে আপনি গুলিটা প্রথম লাগলে আপনি ব্যথা অনুভব করতে পারবেন না, ব্যথাটা পরবর্তীতে অনুভব হয়। তো হাতে কাইক দিতে পারছিলাম না। তখন আইসা এই গুলিটা অপারেশন করে বের করতে হবে। তখন বাবা মা কাউকে এখানে আসতে দেয় নাই। তো পরে আমাকে ধরেন যে লোকাল অ্যানেস্থেশিয়া ছাড়া এই গুলিটা বের করার চেষ্টা করা হয়েছে। আমাকে এরকম 2 হাতে 2 পায়ে নার্স ইয়ারা জোর করে ধরা। তা আমার কাছে মনে হয়েছে এইটাই হয়তো বা সিস্টেম। তখন আমার ধারণাই ছিল না যে অন্য কিছু করে এগুলি বের করা যেতে পারে। আমি সেইটাই, এটা আপনি বুঝেন, এটা কি সহ্য করার মতো? গুলি খোঁচায় খোঁচায় বের করা পারে নাই। এইরকম নির্যাতন আমি সহ্য করছি। গুলি তো খাইছে গেছে, গুলি বের করতে। পরে আমার বাবা মা যেহেতু একমাত্র সন্তান, তারা আন্ডারটেকেন দিচ্ছে কাউকে বলা যাবে না, কোনো মামলা করবে না। এগুলি লিখিত দেওয়ার পরে আমাকে গুলি খেয়েছে আমি সকাল 11:30টায়, আমাকে 5:30টার সময় তারা রিলিজ দিছে এই হসপিটাল থেকে ঢাকায় চিকিৎসা করার জন্য। এখন আমি ঢাকায় গেছি চিকিৎসা করতে। এখন কোনো হসপিটালে তো আপনাকে এই গুলির চিকিৎসা পুলিশ কেস ছাড়া হয় না। তখন মোহাম্মদপুরের একটা প্রাইভেট হসপিটালে টাকার বিরাট অঙ্কের টাকা দিয়ে তারপর এটা ম্যানেজ করে তারপর অপারেশন করে এগুলি বের করতে হয়েছে। তো যার ফলে আমি ওই সময় আমি মৃত্যুর মুখের থেকে ফিরছি। ততটা ওদেরকে ভয় পাওয়ার আমার কিছু নেই, আমি কখনোই ওদেরকে কেয়ার করে চলি নাই। আমি অনেস্টলি বলি যে অনেকে মনে করতে পারে যে এটা কেন, কারণ আমি ওই পরিস্থিতিটা দেখেই আমি আসছি, আমার নিজের শরীর উপরে গেছে। 2001-এ যখন ক্ষমতায় আসছে তখন বিএনপি বাংলাদেশের অবস্থাটা তো এরকম ছিল, তখনও অস্ত্রের রাজনীতি বাংলাদেশে ছিল। আমাদেরও প্রতিশোধ দেওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন যে সন্ত্রাস দমনের কথা বলে। আমরা যারা আমাদের গুলি করছে তাদের এমন লোকজনকে পায়, আমাদের কর্মী বা অনেকে ধরে নেওয়ার চেষ্টা করছে। এমন একজনকে ধরে নিয়েও আসছিল যে ও মানে আমাদের যে গুলি করছে তার বন্ধু, সে অপরাধী না কিন্তু তার বন্ধু, ধরে নিয়ে আসছে। তো ধরে নিয়ে আসার পরে আমি ওকে, কারণ আমি তো এই যন্ত্রণাটা ভোগ করছি যে একজন মানুষকে সবাই ঘিরে ধরে গুলি করলে যে কি কষ্ট, পরিবারের যে কষ্ট, ভয় থাকে, এটা আমি বুঝছি। আমি ওই ছেলেকে বিরিয়ানি খাওয়াইছি, বাসার থেকে জুস বানায় না খাওয়াই দিছি। আমি সেইটা তোমার পানিশমেন্ট, তোমরা আমার গুলি করছো, আমার নেত্রীর আদর্শ হলো যে এই ট্রিটমেন্ট দেওয়া, আমি তোমার এই ট্রিটমেন্ট করে দিলাম। তোমরা আমার গুলি করছো, আমি তোমার বিরিয়ানি আর জুস খাওয়াই দিলাম, ভালো থাকো, কোনো প্রয়োজন হলে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে জানাও। গত 14-15 বছরের আমলে একবারই ওরা আমাদের মিছিলের উপর এসে গুলি করার সাহস দেখাইছে, গুলি করছে। তৎকালীন যে যুবলীগের কিছু ক্যাডার নেতা ছিল, ওরা পত্রপত্রিকাও আসছে, গুলি টুলি করছে, ওপেন মিছিলে আইসা গুলিগুলি করছে, আর সব করছে পুলিশি নির্যাতন। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হলো যে আপনার চোখ বাঁধা। তো চোখ বেঁধে আপনার প্রায় চোখ বাঁধার পরে কালো পর্দা দেওয়া। তো এটা দিয়ে আপনি যখন র্যাবের হেডকোয়ার্টার, যেটা উত্তরায় মনে হয় সম্ভবত, কারণ চোখ বাঁধা কিছু দেখি নাই কোথায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এর মধ্যে তো একটু শারীরিক আছেই, শারীরিক মানসিক টর্চার তো আছেই। কানের সামনে পেছনে এটা বলতেছে, ওইটা বলতেছে, মেরে ফেলবে, এটা ফলে অজু করো, ওগুলি আসো। তো এইগুলি মানসিকভাবে আমাদের প্রস্তুতি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, যা আবার হবে। ওরা তো আর জানে না যে মানসিকভাবে আমরা যে অনেক শক্তিশালী মানসিকতা লালন করি। অন্যের কথা জানি না, আমি লালন করি, আমার এখানে ফিলিংসই ছিল না। চোখ বাঁধা ছিল, ও এটা বলতেছে অজু করে নেন, সত্য কথা না বললো এখানে দিব, এখনই দিব, ওইটা দেবো, এটা দিব, এটা করছেন, এটা করছেন, ধরবে যা মনে তারপরে আমি আমার মতো ছিলাম। তো পরবর্তীতে আপনার র্যাব, ওই যে র্যাবের যে কার্যালয় উত্তরাতে, ওইখানে নিয়ে যাওয়ার পরে আসলে হাঁটতে পারতেছিলাম, দেখতে পারতেছিলাম, অর্ধের মতো যেভাবে হাঁটে এইভাবে হাঁটতে হইতেছে, সিরিয়ালে যাও, কখনো সিঁড়ি হইতেছে, পড়ে যেতেছে। তো ওগুলি দিয়া এই টর্চারটা একটু ভয়ানক ছিল। তারপর ওইখান থেকে আমাদের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাবের যে 11 অফিস, এখানে ট্রান্সফার করা হয়। এখানে পরে আবার 2500 থানায় নেওয়া যায়। এখানে আসার পরে যে র্যাবের, এটা আসলে আমাদের যদি কখনো সুযোগ হয়, আমরা আসলে কি রাজনৈতিক কর্মীদের, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তার মিনিমাম সম্মান করাটা উচিত। কারণ রাজনীতি এমন একটা বিষয় যেটা হলো আপনি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিজকে বিলিয়ে দেওয়ার নামই রাজনীতি। রাজনীতিবিদদের কিন্তু কোনো প্রফেশন না। তাহলে আমি মানুষের সহযোগিতাটা করব কেন, হেল্প করবো, এটা মানসিক একটা চাহিদা, মানসিক তৃপ্তি পাওয়া যায়। হয়তোবা এটা অনেক ক্ষেত্রে মিস ইউজ করে মানুষ, কিন্তু মূলত উদ্দেশ্যটা হলো যে মানব সেবা, মানুষের সেবা, সমাজের সেবা। এই কারণে তো তাদের আমরা এই র্যাব অফিসে এসে যেখানে দেখলাম যেই রুমের মধ্যে রাখা হয়, এই রুমটা এমন একটা রুম যে আপনি যদি শোয়া হলে আপনার পাটা টয়লেটের উপরে চলে যায়,
যে পানিটা খাবেন সেটা হলো টয়লেটের একদম সাথে একটা আমরা যেটা বদনা বলি, অনেকে বলি না, বদনাটার উপরে পানি, এইটার থেকে আপনি পানি খেতে হবে। আপনি সেজদাটা দিতে হইলে আপনার এই যে টয়লেটের সামনে দিতে হবে। আমাদেরকে এই র্যাব অফিসে আনার পরে আমাদের এখান থেকে র্যাব অফিস থেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, বা এই উত্তরা থেকে যখন আপনার সিদ্ধিরগঞ্জে আনা হয়েছে তখন আমাদের 2 হাত পেছনে আপনার হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, চোখের মধ্যে দিয়ে বিরাট রুমাল না গামছা দিয়ে এরকম বাঁধা, উপর একটা জম টুপি, যেটাকে যে কালো একটা টুপি। এটা যে কত ভয়ঙ্কর, যারা এটা আমি আপনার ক্যামেরার সামনে বলি, আল্লাহ আমাদের যদি কোনো শত্রুরও যত আল্লাহ এরকম পরিস্থিতিতে না রাখে। এটা সমস্যাটা হলো আপনি যখনই নিঃশ্বাস নেবেন তখন আপনার এই কালো কাপড়টা আপনার মুখের উপরে এসে চেপে বসবে, পেছনে হ্যান্ডকাপ, আপনি এটাকে সরাইতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না। বলতে হয় বাবা ভাই একটু দেখেন, ভাই একটু দেখেন, তখন ওনারা যদি একটু দয়া হয়, কখনো কখনো ধমক দেয়, কখনো আবার কেউ একটু দয়া করে এটা একটু টান দিয়ে দেয়। তো এটা খুবই মানে মানে পেইনফুল একটা বিষয়। আমরা যারা রাজনৈতিক কর্মী তাদের আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু, কারণ যারা এই ধরনের অন্যায় অবিচার করছে তাদের পরিণতি কী হয়েছে এটা দেশবাসী জানে। আমরা এই বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থায় আমরা চাই যে আগামী দিনে বাংলাদেশের কোনো মানুষ যাতে এই ধরনের বৈষম্যের শিকার না হয়। যে প্রকৃত অপরাধী তার অপরাধ নিশ্চিত আইনের মাধ্যমে যেটা বিচার হোক, সেটাই আমরা চাই। আমরা চাই না যে কোনো মানুষ, কোনো মায়ের সন্তান, কোনো বোনের ভাই, কোনো স্ত্রীর স্বামী, কোনো সন্তানের বাবা মা এই পুলিশ দ্বারা এইরকম নির্যাতনের শিকার হোক। অপরাধী হইলেও তাকে যাতে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা না হয়, তার পরিবারের সামনে তাকে ছোট করে, শিশু বাচ্চার সামনে তাকে, এগুলি বাচ্চাদের মনে অনেক এফেক্ট করে। পরিবারে আমি হয়তো অপরাধী হইতে পারি বা ব্যক্তি অপরাধী, তার শিশু সন্তান নিশ্চয়ই অপরাধী না। সেই বিবেকবোধটা যাতে আমাদের সবার মধ্যে কাজ করে। আজকে আমার ক্ষমতা আছে, আমি ওইটারই যদি পুনরাবৃত্তি করি, এটা সবাই মেনে নিলেও আমার কাছে অন্তত মানতে, আমি একজন মানুষ হিসাবে আমার কাছে মানতে খুব কষ্ট হয়। আমি চাই না আর বাংলাদেশের কোনো মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হোক। আমরা চাই যে বাংলাদেশে যেই 1500-র মতো মানুষ যেই শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যে স্বপ্ন, যে তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশকে তারা যেভাবে দেখতে চায়, আমরা সেই রকম একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মৌলিক অধিকারগুলো মানুষের সমুন্নত থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো যাতে কোনোভাবেই হরণ না হয় সেটা নিশ্চিত থাকবে, এবং মানুষ তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। এবং বাক স্বাধীনতার নামে যদি কেউ রাজনীতি বা স্বাধীনতা ভোগ করতে যে অন্যের জন্য এটা বিব্রত করে, এরকম পরিস্থিতিতে যদি শিকারে হয় পরিস্থিতি, তারও যাতে বিচারের ব্যবস্থাটা সুনিশ্চিত থাকে। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মানুষের সম অধিকারটা আমরা নিশ্চিত করতে চাই। একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীর যে দায়িত্ব রয়েছেন, উনি আইনের কাছে যেরকম সমান, এবং একজন সাধারণ নাগরিকও তার আইনের কাছে সে সমান। এই জবাবদিহিতাটা যদি নিশ্চিত হয়, সেই বাংলাদেশটাকে আমরা দেখতে চাই। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক যে আমাদের নেতা, ওনার যে ভীষণ, উনি যেভাবে রাজনীতিটা করতে চান, সেই রাজনীতিটা বাংলাদেশকে এইরকম সুফল রাজনীতি বয়ে আনবে আমাদের বিশ্বাস। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য যেমন আইন যেরকম সমান, একজন সাধারণ নাগরিকের জন্য আইনটা সমান, সেই রাজনীতি তারেক রহমান প্রতিষ্ঠিত করবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমরা উদার গণতান্ত্রিক একটি যেই রাষ্ট্র, যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের জাতীয়তাবাদী দলের সাথে সাথে বাংলাদেশের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, আপনার জনসাধারণ রয়েছে, সবারই এই ক্ষেত্রে ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। কারণ এই রাষ্ট্রটা আমার আপনার সবার। অতএব এখানে আমার যে আমিত্ব একটা, যে আমরা এখন অনেকেই লক্ষ্য করি যে অনেকে আমি করেছি বা আমি করব বা আমি এটা করেছি, এই ধরনের যে মনোভাব অনেকে যারা পোষণ করেন, দয়া করে এর থেকে বের হয়ে আসতে হবে। কারণ বিষয়টা খুব ক্লিয়ার, যারা এই আমি করেছি, আমি সব করব, যারা এই ধরনের মনোভাব পোষণ করেছে, তাদের অস্তিত্ব আজকে বাংলাদেশে বিলীন হয়ে গেছে। তো এই আমিত্ব মানুষ গ্রহণ করতে চায় না। আমি আপনার, সবাই করেছেন, আমিও এটার অংশীদার। সেই নিজেকে বড় হইতে হলে নিজেকে আগে ছোট ভাবার মানসিকতাটা রাখতে হবে। কিন্তু আমি বড় হতে চাই, কিন্তু সবাইকে ছোট বানিয়ে বড় হইতে চাই, এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলবে না। অর্থাৎ সবার শুভবুদ্ধি উদয় হোক। আওয়ামী লীগ সরকারের, এই স্বৈরাচারী সরকারের জনগণের উপর আস্থা ছিল না বিধায় কোনোদিন সুষ্ঠু ভোট দেওয়ার সে সৎসাহস দেখাতে পারে নাই। এখনও হয়তো বা অনেকে এটা চেষ্টা করছেন, এ থেকে ফেরত আসেন। কারণ এই দেশটাকে যদি সুন্দর আগামীর বাংলাদেশ
যেই বাংলাদেশ দেখার জন্য এত শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব শুধু জাতীয়তাবাদী দলের না, এটা আপনার সবার, আমাদের সবার, সব রাজনৈতিক দলের। আমরা বিশ্বাস করি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই, জাতীয়তাবাদী দল সেই স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে। এবং আপনাদের প্রতি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, যারা নতুন রাজনৈতিক দল করেছেন, যারা আছেন, সবার প্রতি বিনীত উদ্যত আহ্বান থাকবে যে আপনারা এই রাষ্ট্রটা আমাদের সবার, সেটাকে মেনে এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবার সহযোগিতা নিয়ে রাষ্ট্রটা গঠন হোক। সেটা যেমন সবার প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সবাই সহযোগিতার হাত দিয়ে মানুষের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক কথা বললাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব। আমরা জনাব মাসুকুল ইসলাম রাজীবের এই দীর্ঘ 15 বছরের দীর্ঘ সময় নিয়ে কথা শুনলাম। দীর্ঘ সময়ে নানান বিষয় সে তুলে ধরেছে। প্রিয় দর্শক, জনাব মাসুকুল ইসলাম রাজীবের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।